ওয়েলকাম টু দ্য ওয়ান অ্যাকশন সায়েন্স। এটা হচ্ছে আলোর প্রতিসরণের লেকচার নাম্বার 1, যেখানে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ সম্বন্ধে। আচ্ছা, এই বিষয়ে কি আমরা ক্লাস 10-এ পড়েছিলাম? হ্যাঁ দাদা, পড়েছিলাম। বাট আমাদের একটু হলেও এই বিষয়ে জানা আছে, তাও আমি কিন্তু শুরু থেকে মনে করে দিচ্ছি। ওকে, দেখো কি, এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম মনে করো, এটা তোমার বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম। ইমাজিন করো, ঠিক আছে? তো দুই মাধ্যমের মাঝখানে একটা লাইন যে টানা হয়, সেই লাইনটা কি বলা হয়? বিভেদ তল। এটা কি বলা হয়? দুই মাধ্যমের, এই মাধ্যম এই মাধ্যম, দুই মাধ্যমের বিভেদ তল বলা হয়, ঠিক আছে? এবার যদি একটা আলো বা আলোক রশ্মি এই এক মাধ্যম থেকে এই বিভেদ তলের মধ্য দিয়ে অন্য একটা মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করে বা প্রবেশ করে, তাহলে এই যে আপতিত আলোক রশ্মিটা আছে না, এই আলোক রশ্মিটার কি হয়? অভিমুখের পরিবর্তন ঘটে। মানে অ্যাকচুয়ালি এই আলোক রশ্মিটার অভিমুখটা হচ্ছে এই দিকে, বাট কি এই দিকে বেঁকে যাবে এই সাইডে, না হলে এই সাইডে বেঁকে যাবে। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। দুই মাধ্যমের বিভেদ তলের মধ্য দিয়ে যদি কোনো একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তাহলে এই আলোক রশ্মিটার কি এই সাইডে না এই সাইডে অভিমুখের পরিবর্তন ঘটে। ঘটছে কিনা এখানে অভিমুখটা চলে এই সাইডে, বাট পরিবর্তন হয়ে এই সাইডে আসছে বা ওই সাইডে আসছে। ও কি হচ্ছে? আলোক রশ্মিটার অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কিছু মনে পড়লো? হ্যাঁ দাদা, মনে পড়ে গেছে কিছু। আরে ভাই, বুঝতে পারলিস নাকি মাধ্যম কোনটা? বুঝতে পারলিস? দেখ, ইমাজিন করবি এবারে বায়ু এখানে আছে, তো বায়ুটা একটা মাধ্যম, এই কাঁচটা একটা মাধ্যম। এবার যদি এইখান থেকে একটা লাইট, একটা আলো এই কাঁচে প্রবেশ করে, তাহলে কি হবে? এখানে প্রতিসরণ হবে কিনা? হ্যাঁ দাদা, হবে। তাহলে এই ঘটনা এবারে দেখবো, আর এটা হচ্ছে এই ঘটনায়, ঠিক আছে? তাহলে যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তখন আলোক রশ্মিটার যে অভিমুখে যাচ্ছিল সেই অভিমুখটা কি বেঁকে যায়, এই সাইড না ওই সাইডে বেঁকে যায়, অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ, ঠিক? চল আরেকটু ভিতরে যাই। এবার দেখবো যে কোনটায় কি বলে। এইটা হচ্ছে আমাদের মনে কর বিভেদ তল, সিডি নাম দিয়ে, এটা হচ্ছে বিভেদ তল। ওকে, তো মনে কর যে এই সাইডটা হচ্ছে কাঁচ আর এই সাইডটা হচ্ছে বায়ু, তাহলে এই একটি মাধ্যম আর এই একটি মাধ্যম। ওকে, এবার এই একটা মনে কর রশ্মি আসছে 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 এই সাইডে। এবার এই রশ্মিটা যখন এই বিভেদ তলের মধ্য দিয়ে অন্য একটা তলে যাবে, তাহলে এই পথটা দিয়ে যাবে কি সোজা যাবে নাই, আলোর প্রতিসরণ ঘটবে। তার ফলে কি হবে? রশ্মিটা যে কোনো একটা সাইডে বেঁকে যাবে, এই সাইডে বেঁকে যাবে। ওকে, বাঁকবে কিনা? হ্যাঁ দাদা, একদম বাঁকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে রশ্মিটা এসে নিয়ে পড়ছে, যে আলোটা এসে নিয়ে পড়ছে, এর নাম দিয়ে দে এ ও। তাহলে এই এ ও আলোক রশ্মিটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি। কি রে? আপতিত, আপতিত রশ্মি। ওকে, এবার এই আপতিত রশ্মিটা কোন জায়গাটায় আপতিত হচ্ছে দাদা? কোন জায়গাটা আসলে পড়ছে? ও বিন্দুতে পড়ছে। মানে এই ও বিন্দুকে আমরা বলবো আপতন বিন্দু। ঠিক আছে, এবার বল যে আলোক রশ্মিটার প্রতিসরণের পর কোন দিকে আলোক রশ্মিটা গেছে? এই রশ্মিটা, ঠিক আছে, বিও হচ্ছে আলোক রশ্মিটা এই সাইড চলে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে প্রতিসরণের পর এই যে রশ্মিটা আছে ওবি রশ্মিটা, এই ওবি রশ্মিটা আমাদের কি হচ্ছে? প্রতিসৃত, প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের আপত্য রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, আর এটা আপতন বিন্দু। আর সিডি হচ্ছে আমাদের কি বিভেদ, বিভেদ তল, বা আরেকটা বলতে পারি প্রতিসরক, প্রতিসারক তল বলতে পারি। কি বলতে পারি? বা প্রতিসারক তল, প্রতিসারক তল। প্রতিসারক তল কেন বলা হচ্ছে? কারণ এই তলটাতে কিন্তু প্রতিসরণ ঘটছে, তার জন্য এই তলটাকে আমরা প্রতিসারক তল বলতে পারি। ওকে, এইবারে দেখ, এই আপতন বিন্দুতে এই বিভেদ তল বা প্রতিসারক তলের লম্ব ভাবে যদি একটা লাইন টানি, ঠিক আছে, একটা লাইন টানছি, তাহলে নাম দে এন ও। কি হচ্ছে এন? এটা হচ্ছে ও এন ডট। তাহলে আমরা বলতে পারি এন ও এন ডট হচ্ছে আমাদের অভিলম্ব। কি বলা হয় এটাকে? অভিলম্ব বলা হয়। বিয়ে বাড়ি আছে, গান বাজছে, শোনাচ্ছে কি? তাহলে সরি একদম, ঠিক আছে, কিন্তু ধ্যান দিয়ে ক্লাসটা শোন, আমি কিন্তু বিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় একটা অভিলম্ব, এন ও এন ডট, এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, এবারে আপতিত রশ্মিটা, এ ও আপতিত রশ্মিটা এই লম্বটার সাথে, এই অভিলম্বের সাথে যে কোণটা করে, এই কোণটা আমরা বলতে পারি কি আপতন কোণ। আপতিত রশ্মিটা
অভিলম্বের সঙ্গে যে কোণ করছে সেটা কি বলা হয়? আপতন কোণ। মানে আইটা কি হচ্ছে এখানে? আইটা হচ্ছে আমাদের আপতন কোণ। ওকে, এবারে প্রতিসৃত রশ্মিটা অভিরশ্মিটা এই লম্বর সাথে যে কোণ করছে এখানে, এর নাম দিতে স্মল আর, এটা হচ্ছে আমাদের কি প্রতিসরণ। কি? প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে এই সম্বন্ধে কোনো ডাউট থাকছে না? কোনটা আপতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ, কোনটা প্রতিসৃত রশ্মি, কোনটা বিভেদ তল বা কোনটা প্রতিসারক তল, কোনটা অভিলম্ব, কোনটা আপতিত রশ্মি। ডাউট ক্লিয়ার সব? হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। চল তাহলে একটু এগিয়ে যাই। হ্যাঁ দাদা একদম ঠিক আছে। এবার একটা জিনিস মনে কর, যখন একটা দেখ আমাদের বল, এবারে বল যে এখানে বায়ু আছে আর এখানে একটা কাঁচ আছে। এবার বল যে কোনটা ঘন মাধ্যম আর কোনটা লঘু মাধ্যম, বলতো কোনটা পাতলা? লঘু মানে হচ্ছে পাতলা আর ঘন মানে হচ্ছে মোটা। তো অফকোর্স কাঁচটা বায়ুর থেকে কাঁচটা মোটা আছে, মানে কাঁচটা কি হচ্ছে? একটা লঘু মাধ্যম। না সরি, কাঁচটা কি? একটা ঘন মাধ্যম, ঘন আছে বেশি, কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম আর বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম। তো ইমাজিন কর, যখন একটা রশ্মি, যখন একটা রশ্মি, দেখ কি বলছি আমি, দেখ আলোক রশ্মি হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হচ্ছে? এটাতে কি হচ্ছে? লঘু থেকে, সরি 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 ঘন, আচ্ছা লঘু লঘু লঘু, ঠিক আছে, লঘু থেকে ঘন মাধ্যমে কি প্রবেশ করছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, মানে পাতলা থেকে মোটাতে। মানে কি? ইমাজিন কর যে একটা আলোক রশ্মি বায়ু থেকে, ঘন মাধ্যম কোনটা? ঘন হচ্ছে কাঁচটা, ঠিক আছে, আর লঘুটা হচ্ছে বায়ু। তাহলে ইমাজিন কর যে একটা রশ্মি এই বায়ু থেকে কি, বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে। ওকে, তাহলে কি হবে? যদি একটা এই লঘু মাধ্যম মানে বায়ু মাধ্যম থেকে, লঘু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, এন ও ডট লিখতে পারিস, ঠিক আছে, এন ও ডট। তো যদি একটা আলোক রশ্মি এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, কি বলতো, এই ঘন মাধ্যমে প্রবেশ করে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মিটার যেদিকে হয় এই দিকে, কি বলতো, এই অভিলম্ব দিকে আলোক রশ্মিটা সরে আসে, এই দিকে যায় নাই, এই দিকে যায় নাই, এই দিকে যায় নাই, এই যে অভিলম্ব যেটা আছে এন ও এন ডট, এই অভিলম্বটা থেকে সরে গেছে। এইরকম ঘটনা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবি সবসময়। যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এই আলোক রশ্মিটা, তখন এই আলোক রশ্মিটা প্রতিসরণের পর এই প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যায়। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখ, কি? এবার যখন একটা আলোক রশ্মি কি হয়, ঘন মাধ্যম থেকে লঘুতে প্রবেশ করে, তখন কি হয়? কি? ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি হয় সেটা দেখ। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ইন্টারেস্টিং লাগছে কিনা দেখ, কত সহজে বলছি, তাও যদি মাথায় না ঢুকে আমি কিন্তু কি আর বলবো। ওকে, এটা বিভেদ তল। এবার যখন একটা আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে মানে কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করে, তখন কি হয়? রশ্মিটা এই অভিলম্ব থেকে সরে আসে না, অভিলম্ব থেকে এই সাইডে চলে যায়, দূরে সরে যায়, ঠিক আছে, এন ও এন ডট, এই যে এন ও এন ডট, এই অভিলম্বটা আছে, যখন একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করে, ঘন মাধ্যম থেকে লঘুতে প্রবেশ করে, তখন আলোক রশ্মিটা প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মিটা এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। কি হয়? লঘু থেকে ঘনতে আলে কি হয়? কাছে চলে আসে, বাট ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবি সব সময়, ঠিক আছে। এই সম্বন্ধে আর কোনো ডাউট নেই? একদম ডাউট নেই। চল তাহলে এবার এগিয়ে যাই। এবার আমরা দেখবো যে প্রতিসরণের দুটো সূত্র আছে, সেই সূত্রগুলা কি আমরা জানি, তুই ভালো করে জানিস, বাট আমরা মনে করছি, আমাদের রিভিশনের সাথে হয়ে যাচ্ছে। আর এমন ভাবে আমি রিভিশনটা করাই দিচ্ছি তোদেরকে যে তোদের পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে নাই, ঠিক আছে। শুধু একটা আমার জন্য কাজ করে দিস, সাবস্ক্রাইব করতে ভুলিস না, আর প্লিজ প্লিজ বন্ধুরা কিন্তু শেয়ার করিস। ওকে, এবার কি আপতিত, আচ্ছা কি প্রতিসরণের সূত্র, প্রতি প্রতিসরণের প্রতিসরণের সূত্র সম্বন্ধে আমরা দেখবো। দেখ ভাই, প্রতিসরণের দুটো সূত্র আছে, কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও আপতন বিন্দুতে দুটি মাধ্যমে, ঠিক আছে, আপতন বিন্দুতে প্রতিসারক তল বা দুই মাধ্যমের বিভেদ তল বা প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এই তলটিকে আপতন তল বলা হয়। এই তলটিকে আপতন তল বলা হয়। কি বলছে এখানে দেখ, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রতিসারক তল, বলতে পারি? হ্যাঁ দাদা, দুই মাধ্যমের বিভেদ তলটাকে তো প্রতিসারক তল বলা হয়, বা এটাকে আমরা আপতন তলও বলতে পারি, কারণ এই তলটা পড়ছে, আপতন তলও বলতে পারি, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে? প্রথম সূত্র বলছে
আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি ও আপতন বিন্দুতে, ও আপতন বিন্দুতে একটি কি হয়েছে প্রতিসারক তলের উপর অঙ্কিত যে এই অভিলম্বটা আছে, এই অভিলম্বটা কি একই সমতলে থাকে, একই সমতলে থাকে, এটাই বলছি তো। প্রথম সূত্র কি বলছে, এটা প্রথম সূত্র রে ভাই, শুনলাম কি বলতে যাচ্ছি, বলছে আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি ও আপতন বিন্দুতে এই প্রতিসারক তলের উপর অঙ্কিত যে অভিলম্বটা এটা কিন্তু একই সমতলে থাকে, ওইরকম না যে ডিফারেন্ট ডিফারেন্ট সমতলে আছে, না, একটি সমতলেই আছে। ওকে, এই তলটিকে আপতন তলও আমরা বলতে পারি, এই তলটা আছে না, এই তলটাকে আমরা মানে এই তলটা যেটা আছে, ঠিক আছে, এই তলটাকে আমরা আপতন তল বলতে পারি, বুঝতে পারছিস তো? ঠিক আছে, এই তলটাকে আমরা আপতন তল বলতে পারি। তাহলে এবার আমরা দেখবো 2 নম্বর সূত্রটা। 2 নম্বর ফর্মুলা কি বলছে, 2 নম্বর সূত্রটা বলছে যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, এটাতে বলছে, একদম বলছে, কি বলছে এখানে 2 নম্বরটা, 2 নম্বর বলছে যে আপতন কোণ কোনটা রে, আমরা আপতন কোণ কি নিয়েছিলাম, আই নিয়েছিলাম, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে আই, আর এটা কি, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। তাহলে এখানে বলছে যে আপতন কোণের সাইন, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু, বলছে কি ধ্রুবক, কি বলছে ধ্রুবক, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, কি হয়, ধ্রুবক হয়। আর এটা কে বলেছিল, একটা বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানীর নাম কি, স্নেল, একদম ঠিক, ওই স্নেল এটা বলেছিল, তার জন্য এটা বলা হয় কি, এই 2 নম্বর সূত্রটাকে আমরা স্নেলের সূত্র, স্নেলের সূত্রও কিন্তু বলতে পারি। ওকে, এবার চল আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার সম্বন্ধে জানবো, কি বলতো, আলোর প্রতিসরাঙ্ক সম্বন্ধে। আলোর প্রতিসরাঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক মানে পরীক্ষাতে এটা অনেক ইম্পর্টেন্ট, আলোর প্রতিসরাঙ্ক, ঠিক আছে। দেখ তাহলে আলোর প্রতিসরাঙ্ক, টপিক লিখে দে, আলোর প্রতিসরাঙ্ক, আলোর প্রতিসরাঙ্ক, আলোর প্রতিসরাঙ্ক। এখানে আলোর প্রতিসরাঙ্ক কোনটা বলতো, দেখ কি বলছে, এখানে আলোর প্রতিসরাঙ্ক বলছে, এখানে আমরা একটা ফর্মুলা পেলাম, স্নেলের সূত্র কোনটা বললো, আচ্ছা স্নেলের সূত্র দ্বারা বললো যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক বললো, হ্যাঁ দাদা এটাই বললো। এবার এই ধ্রুবক কোনটা বললো, এই ধ্রুবকটা আমরা নিব কি, ধ্রুবক যেমন ধ্রুবক কি নিই আমরা, কখনো কে নিই, কখনো কুচবি নিতে পারি, সেরকম, ঠিক আছে। তো এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা জায়গায় লিখতে পারি কি আমরা মিউ, এইরকম লেখা, এটা হচ্ছে মিউ, ঠিক আছে। এই মিউটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, আর এই যে মিউটাকে বলবো আমরা কি, আলোর প্রতিসরাঙ্ক বলবো। ওকে, ঠিক আছে, তাহলে কি আপতন কোণ যদি আই হয়, প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, ঠিক আছে, মানে ধ্রুবক। এই মিউটা কি হচ্ছে, এই মিউটা হচ্ছে ধ্রুবক। ওকে, এই মিউটাই ধ্রুবক তো, মিউটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে বলতে পারি এই ধ্রুবক মিউকে আলোর প্রতিসরণ, এই যে মিউটা আছে, এই ধ্রুবকটা, এই ধ্রুবক মিউটাকে আমরা আলোর প্রতিসরাঙ্ক বলতে পারি, বা এইটাকে আলোর প্রতিসরাঙ্ক বলে। ঢুকলো মাথায় কিছু, না মাথার উপর দিয়ে শো করে চলে গেল, আশা করি ঢুকেছে মাথার মধ্যে। ওকে, ইন্টারেস্টিং আছে কি না, ইন্টারেস্টিং আছে, চিন্তা করিস না, সিলেবাস পুরো কমপ্লিট হবে একদম, ঠিক আছে, চিন্তা করিস না, খালি তুই লেকচারটা অ্যাটেন্ড কর, পরীক্ষায় ফেল হওয়ার একটু পার্সেন্টও নাকি 0.00% আছে। ওকে, পরীক্ষায় ফেল হওয়ার কোনো চান্স নাই, খালি তুই লেকচারগুলো অ্যাটেন্ড কর, আর জাস্ট কি কি বলছি আমি সেগুলো খালি নোট করতে থাক। ওকে, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্ক কোণটা বুঝতে পারলে, কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক কোণটা বলা হয়, এই মিউকে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি, কি বলতে পারি, প্রথম মাধ্যমের সাপেক্ষে। যদি এ একটা ছিল আর এর মধ্যে কি ছিল, এটা কি আপতিত রশ্মি ছিল এখানে, তো এটা প্রথম মাধ্যম ছিল, এটা দ্বিতীয় মাধ্যম, তাহলে আমরা এটা প্রতিসরাঙ্ক বলবো, বা কি বলবো, এই এক মাধ্যমের সাপেক্ষে, এই ওয়ান মাধ্যম আছে না, এই এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের, একটি মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবো, বা এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক বলবো, ঠিক আছে। এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি, বা এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি। ওকে, ঠিক, চল তাহলে একটু আরো এগিয়ে যাই নাকি রে। এরপর কি টপিক আছে, আচ্ছা প্রতিসরাঙ্কের মান। তো একটা জিনিস মাথায় রাখবি, এই যে মিউটা আছে না প্রতিসরাঙ্ক, লিখে দেবে কি, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক ভাই, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এই মিউটা কিন্তু, এই মিউটা কার উপর নির্ভর করে, এই যে মিউর মানটা
এই মিউর মানটা নির্ভর করে যে এই উপাদানটা কি প্রাকৃতিক, ঠিক আছে? মানে কি, মানে এই যে দুটি মাধ্যম আছে, এই দুটি মাধ্যমের প্রাকৃতিক কি, ঠিক আছে? যে বায়ু আর কাঁচ বটে, নাকি বায়ু আর ইয়ে বটে, কি বটে, হীরা বটে, ঠিক আছে? বা জল আর কাঁচ বটে, সেরকম, ঠিক আছে? মানে এই যে মিউর মানটা আছে, মিউর মানটা প্রথমত এক নম্বর হচ্ছে যে এই যে মাধ্যম দুটো আছে, এই এক মাধ্যম দু মাধ্যম, সেই দুটি মাধ্যম কি প্রাকৃতির সেইটার উপর নির্ভর করছে মানটা। আর এটা হচ্ছে রঙের উপর, যে কোন রশ্মিটার প্রতিসরণ হচ্ছে সেই রশ্মিটার। রং তো আছে না, যে একটা লাল রঙের রশ্মির প্রতিসরণ হতে পারে, একটা হলুদ রঙের হতে পারে, একটা বেগুনি কালার হতে পারে। তো ওইটা ডিপেন্ড করে যে প্রতিসরাঙ্ক কোন রংটা, মানে কোন রংটা পড়ছে সেই রঙের উপর ডিপেন্ড করছে, যে কোন রঙের প্রতিসরণ ঘটছে সেই রংটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট করছেই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা অনেক সময় কোয়েশ্চেনে কিন্তু আসে। ওকে, ঠিক আছে, বলতে পারি আমরা। ওকে, তাহলে কি বলতে পারি, আপতন কোণের মান যাই হোক, এই যে আপতন কোণের মান যাই হোক, তার উপর নির্ভর করে নাই, আপতন কোণের মান যাই হোক বা এই প্রতিসরণ কোণ, প্রতিসিত রশ্মিটা প্রতিসরণ কোণের মান যাই হোক, এর উপর কোন নির্ভর করে নাই, শুধু নির্ভর করে তার রংটার উপর, যে এটা কি রঙের আসছে, এই রশ্মিটা কি রঙের পড়ে সেইটার উপর পুরা নির্ভর করে কিন্তু। ঠিক, চল তাহলে একটু আরো এগিয়ে যাই। তাহলে কোন মাধ্যমের প্রতিসারকের কোন কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যে প্রতিসারাঙ্ক, যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্কের কিন্তু কোন রকম এখানে একক বা মাত্রা নাই। কি করে? কারণ কি, আমরা কি জানি, এ হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক সমান কি দেখতে পাচ্ছি আমরা, সাইন আই বাই সাইন আর। এটাও কোন, এটা কোন, কাটান যাবে কোনে কোনে, তো কোন রকম এখানে মাত্রা বা একক থাকবে নাই, থাকবে নাই প্রতিসরাঙ্কের। এটা কিন্তু মাথায় রাখবি, কোন মাধ্যমের প্রতিসরাঙ্কের কিন্তু কোন রকম একক বা মাত্রা নাই। ওকে, তো চল থোড়া ওর আগে যাই। এবার দেখবো আমরা লম্ব আপতন। যদি একটা আলোক রশ্মির লম্ব আপতন হয়, তাহলে আলোক রশ্মিটার আপতন কোণ আর প্রতিসরণ কোণ কত হবে, ঠিক তো? সেই সময় দেখা যাক। হ্যাঁ, লম্ব ভাবে মানে বলছে সোজা, লম্ব ভাবে মানে বলছে সোজা, ঠিক আছে? কি বলতে গেছে, সোজা বলতে খুঁজছে, আর বেশি কিছু নাই। ওকে, দেখ, এটা আমাদের কি प्रतिसारक तल বা विभेद तल तो कुछ भी बोल सकता है, तेरे तेरे ऊपर पूरा डिपेंडेंट है। ओके, তো এবার যদি একটা আলোক রশ্মি এই সোজা, তখন কি পড়ছিল, তির্যক ভাবে পড়ছিল, বাট এখন আলোক রশ্মিটা কি সোজা পড়ছে, লম্ব ভাবে। এটা লিখে দিই হেডিংটা, লম্ব আপতন। হ্যাঁ, লম্ব, এটা মাথায় রাখবি, যদি একটা আলোক রশ্মি লম্ব আপতন হয়, একটা লম্ব আপতন হয়, তাহলে রশ্মিটার আপতন কোণ, প্রতিসরণ কোণ কত হবে সেই সম্বন্ধে, ঠিক আছে? যেহেতু আমি জানি এটা অনেক সোজা আছে, এটা নিজেরাও মাথায় ঢুকে যাবে। ওকে, আপতন কোণ কোনটা, আপতন কি লম্ব আপতন। যদি একটা আলোক রশ্মি লম্ব ভাবে আপতিত হয়, তাহলে এই রশ্মিটার আপতন কোণ কত, জিরো। জিরো কি না? হ্যাঁ, তো একদম জিরো। তাহলে এখানে বলতে পারি যে সাইন, আমরা কি জানি, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ জান। হ্যাঁ, একদম জানি। জানি কি না? হ্যাঁ দাদা জানি তো। আরে দাদা হ্যাঁ জানি। তো এইখানে যদি লম্ব ভাবে একটা রশ্মি আপত্তি হয়, তাহলে এর কত আছে রে, এটার এইটার আপতন কোনটা কত রে, শূন্য। কত আছে? শূন্য। তাহলে কি লিখতে পারি আমরা, লিখতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন শূন্য বাই সাইন আর, বা লিখতে পারি এখানে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন শূন্য বাই মিউ। আর সাইন শূন্য মান কত, শূন্য বাই মিউ লিখতে পারি, বা বলতে পারি শূন্য। তাহলে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, যদি একটা আলোক রশ্মি বা যদি একটা আলো লম্ব ভাবে আপতিত হয়, এই প্রতিসরক তলের উপর লম্ব ভাবে আপতিত হয়, তাহলে এর কি হচ্ছে এখানে, তাহলে যেমন এর আপতন কোণটা, এর আপতন কোণটা শূন্য হচ্ছে, সেম টু সেম এই যে প্রতিসরণ কোণটা আছে, প্রতিষ্ঠিত কোণটা, প্রতিসরণ কোণটা যেটা আটটা রয়েছে না, আটটা আটটা কত হবে এখানে, শূন্য হবে। বলতে পারি? হ্যাঁ তো একদম বলতে পারি, ঠিক আছে? তাহলে এটা সবসময় মাথায় রাখবি, যখন একটা রশ্মি লম্ব ভাবে আপতন হয় বা লম্ব আপতন হয় বা লম্ব ভাবে আপতিত হয়, তখন তার আপতন কোণটা শূন্য হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রতিসরণ কোণটাও শূন্য হয়। মানে কি, এই রশ্মিটার কোনো এই সাইডে বা এই সাইডে বা এই সাইডে কোন সাইডেই তার অভিমুখের পরিবর্তন হবে নাই, তার দিকটা বা অভিমুখটা এইভাবে সোজা চলে যাবে। বুঝতে পারছিস তো? এর দিকের কোনো পরিবর্তন হবে নাই। লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির দিকের কোন রকম পরিবর্তন হয় কি, হয় না। ঢুকছে মাথায় নাকি অপর দিকে যাচ্ছে? আশা করি অপর दिए जाबे नहीं। ठीक, चल चल चल, थोड़ा और आगे जाता है। इस बार हम देखते हैं इस बार क्या टॉपिक है। इसके बाद जो टॉपिक है वो हम देखते हैं। टॉपिक আছে কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি
আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আমরা প্রতিসরাঙ্ক সম্বন্ধে পড়লাম। এবার দেখবো আমরা অপেক্ষিক, কি বলা হয়? অপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিরে, অপেক্ষিক প্রতিসরাঙ্ক। অপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছে কি, অপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছে যখন কোনো আলোক রশ্মি একটি মাধ্যম এ থেকে অপর একটি মাধ্যম বি তে প্রবেশ করে, যখন একটি আলোক রশ্মি, এটা কি, এটা হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে তো স্পষ্ট, এটা হচ্ছে আমাদের কি প্রতিসরাঙ্ক। যখন এটা আলোক রশ্মি, এটা হচ্ছে এ মাধ্যম মনে কর, এটা হচ্ছে বি মাধ্যম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। ওকে, এখানে বলছে যখন আলোক রশ্মি একটি মাধ্যম এ থেকে একটা আলোক রশ্মি মাধ্যম এ থেকে, কি বলছে, যখন কোন আলোক রশ্মি একটি মাধ্যম এ থেকে অপর একটি মাধ্যম বিতে প্রতিষ্ঠিত হয়, তখন তখন আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। কি বলা হয়? দেখ, যখন একটা আলোক রশ্মি এই এ মাধ্যম থেকে এই বি মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন কি হয়, তখন আমরা দেখতে পাই এই যে আপতন কোণটা আছে আর এর যে প্রতিসরণ কোণটা আছে, ঠিক আছে, এই যে কি প্রতিষ্ঠিত কোণটা। তো যখন যদি দুটি মাধ্যম থাকে, একটি মাধ্যম এ মাধ্যম আর বি মাধ্যম, তো যখন একটা আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি প্রতিষ্ঠিত তলের উপর বি মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি যে সাইন আই বাই সাইন আর সমান কি জানি আমরা, মিউ জানি, ধ্রুবক জানি, এটা হবে ধ্রুবক কি হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা এগুলো কি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। তো আমরা এখানে কি বলতে পারি, এই এ মাধ্যমের সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে না, হ্যাঁ এ মাধ্যমের সাপেক্ষে, ওইটা তো বলবো একদম, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বুঝতে পারলিস তো? যখন দুটি মাধ্যম আছে মনে কর, একটা এ মাধ্যম একটা বি মাধ্যম, এবার কোন একটা আলোক রশ্মি এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হয়, সাইন আই বাই সাইন আর যেগুলো আমরা কি জানি, ওটা জানি মিউ জানি, তো মিউটা কি হচ্ছে প্রতিসরাঙ্ক। তো আমরা এটা কার প্রতিসরাঙ্ক বলবো, তখন আমরা বলবো যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এইটা আমরা কি করে বুঝাবো লিখে নিয়ে, এটা আমরা লিখবো কেমন বলতো, নিচে লিখবো এ, নিচে এ লিখবো এ মিউ বি, আর এইটার অর্থ হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কিনা, একদম এটা আমরা লিখতে পারি। ওকে, যেখানে আইটা যে আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, তো আমরা আরেকটা ফর্মুলা আছে প্রত্যাবর্তনশীল, আমরা রিভার্সিবিলিটি সম্বন্ধে জানি, যে রিভার্স হয়, যে দৌড়ে দিয়ে চলে গেলাম, আমার দৌড়ে আসে লেফট সাইডে চলে এলাম, রিভার্স, রিভার্সিবিলিটি হয় সব জায়গাতে, এটা হয় কিনা, যখন আমরা খেলা দেখি তখন রিভার্সিবিলিটি হয়। তো সেম টু সেম এইটা একটা জিনিস মাথায় রাখবি, এটা আমরা তোর আলোর প্রতিফলনের ক্ষেত্রে পড়েছি। যখন দেখ কি বলছি ভালো করে শুন, রিভার্সিবিলিটি নিয়ম অনুসারে আমরা বলতে পারি কি, যখন একটা আলোক রশ্মি এইভাবে পড়ছে, কোন ভাবে, এইভাবে পড়ছে, একটা আলোক রশ্মি পড়ছে, তাহলে আলোক রশ্মিটা কি হচ্ছে, এই দিকে তোর অভিমুখের পরিবর্তন ঘটছে, আর এটা হচ্ছে মনে করো একটা লম্ব, ঠিক আছে হচ্ছে, আর এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। তো যখন এটা আলোক রশ্মি এ মাধ্যমে ও বিন্দুতে আপতিত হয়ে নিয়ে বি মাধ্যমে প্রবেশ করছে, তখন তার মধ্যে প্রতিষ্ঠিত রশ্মিটা হচ্ছে, আর এই ক্ষেত্রে যে ইয়েটা হচ্ছে, এটা কি, এক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এ মিউ বি। ওকে, তো একটা জিনিস নোটিস কর, যদি এই মাধ্যমটা যদি আমরা উল্টান দিই, রিভার্স করে দিই, মানে এবার কি বলতো, এই যে আর কোনটা আছে, এটা আর কোন, এটা আইকন, এবার যদি একটা এটা আইকন, ঠিক আছে, তো এবার যদি এই দিক থেকে একটা সেম টু সেম রশ্মি এদিক থেকে পাঠাই, তাহলে এই রশ্মিটা কি হবে, রিভার্স হয়ে এইটা দিয়ে কি বার হয়ে যাবে, একদম বার হয়ে যাবে, যাবে কি না, একদম বার হয়ে যাবে। এটা কি বলা হয়, প্রত্যাবর্তনশীল নিয়ম বা রিভার্সিবিলিটি নিয়ম। যদি যদি আরে কি বলছে, যদি বড় লোক থেকে গরিব হইতে পারে, তাহলে গরিব থেকে কি বড় লোক হতে পারবে নাই, একদম পারবে, পারবে না, একদম পারবে। তাহলে আমরা বলতে পারি, এখানে কি বলছিলাম, যখন বলছিলাম যে এই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা তাহলে এটা বলতে পারি যখন যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বলতে পারি কি, একদম বলতে পারি। আর এখানে এখানে যে রশ্মি যদি পড়ছে সেটা কি হচ্ছে, আই হচ্ছে, মানে এখানে আপতন কোণ কোনটা হয়েছে রে,
আপতন কোণ এখানে হচ্ছে এর ক্ষেত্রে রিভার্সিবিলিটির ক্ষেত্রে আপতন কোণ কি হচ্ছে আর হচ্ছে এখানে আরটা হচ্ছে না। আর প্রতিসরণ কোণ কোনটা হচ্ছে এই আইটা হচ্ছে এখানে প্রতিসরণ কোণ। যখন এদিক থেকে পড়ছিল তখন এটা যখন পড়ছিল তাহলে এটা আসলে আপতন রশ্মি ছিল, এটা আপতন রশ্মিটা ছিল, এটা কি ছিল, এটা আপতন কোণ ছিল। ঠিক আছে, তাহলে কি লিখছিলাম সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ বি লিখছিলাম। বাট এখন রিভার্সিবিলিটি হচ্ছে মানে এইটা হলো আপতন রশ্মি, তাহলে কি বলতে পারি এখানে সাইন আপতন মানে সাইন, তাহলে আপতন কোণটা হচ্ছে এখানে আরটা হচ্ছে আপতন কোণ। ঠিক আছে, বলতে পারি এখানে। ঠিক আছে, আর এটা কি হচ্ছে প্রতিসিত কোণ, প্রতিসিত রশ্মি বলতে পারি, তাহলে এটা হচ্ছে প্রতিসিত কোণ। ঠিক আছে, তাহলে বলতে পারি সাইন আই বলতে পারি ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা বি মিউ এ। এবার আমরা বলবো যে বি বিন্দুর সাপেক্ষে, আচ্ছা বি মাধ্যমের সাপেক্ষে এ বিন্দুর প্রতিসরাঙ্ক। তো রিভার্সিবিলিটি কি জানিস বুঝতে পারলিস, প্রত্যাবর্তনশীল নিয়ম, প্রত্যাবর্তনশীল নিয়ম বা রিভার্সিবিলিটি নিয়ম অনুসারে যদি বড়লোক থেকে গরিব হইতে পারে তাহলে গরিব থেকেও বড়লোক কিন্তু হইতে পারে। ওকে, এইটা এখানে বলছে। আর তাহলে আমরা লিখতে পারি কি, যখন বলি আমরা যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে, আর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের বি মিউ এ। ফিনিক্স প্রজেক্ট একদম ফিনিক্স। ঠিক আছে, বুঝতে পারলি এটা? ওকে, তাহলে সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি, কি বলতো, সুতরাং যে এখানে আমরা পেয়েছি সেগুলো আমরা কি বলতে পারি, এখান থেকে যদি আমরা করতে যাই তাহলে এখান থেকে বলতে পারি, যদি আমরা লিখি যে কি আছে এখানে এ মিউ বি ইন্টু বি মিউ, আচ্ছা এই নিচের জায়গাটা করে দিচ্ছি, নিচটা করছি। ঠিক আছে, এখানে কি পেয়েছি দেখ, এখানে যদি করি আমরা এখন যদি আমরা করি, অতএব যে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইজ ইকুয়াল টু কি হবে এখানে সাইন আই বাই সাইন আর হবে, এর মানটা ইজ ইকুয়াল টু কি হবে এখানে সাইন আর হবে না এখানে ইন্টু সাইন আর বাই সাইন আই হবে, অফকোর্স হবে। এবার এটা কি কাটান যাবে, একদম কাটান যাবে, এটা কাটান যাবে, এটা কাটান যাবে। হ্যাঁ, মানে মান কত আসছে 1 আসছে, মানে এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি যে এ মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু 1। মানে এখানে আমরা বলতে পারছি যে এ মাধ্যমের সাপেক্ষে বি বিন্দুর প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু 1 বাই বি মাধ্যমের সাপেক্ষে এ বিন্দুর প্রতিসরাঙ্ক। এটা কি আমরা এখানে বলতে পারি, এটা আসছে কি না? একদম আসছে, আসছে তো, একদম আসছে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে উদাহরণস্বরূপ মানে এটা আসবে, তাহলে এটা একটা কি হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে উল্টা হবে। ওকে, কি হচ্ছে দেখ এখানে, তাহলে উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে বায়ুর সাপেক্ষে, কি বলতো, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি হচ্ছে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের কি 4/3। তো সেম টু সেম যদি আমরা রিভার্স করে দিই তাহলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে 3/4 হবে, এর উল্টাটা অফকোর্স দাদা এটাই তো হবে। ঠিক তো, তাহলে বুঝতে পারি এইসব জিনিস যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনটা, আর এইসব সম্বন্ধে রিভার্সিবিলিটি নিয়ম সাথে নিয়ম জানতে পারলে রিভার্সিবিলিটি। ঠিক আছে, আমি ঠিক করে বলতে পারছি কি, বেশি স্পিডে বলতে গেলে কিন্তু মানে চার করতে গেলে কিন্তু আমি ঠিক করে পরিষ্কার বলতে পারি না, আর আমার ডাউট থাকে যে তোরা বুঝতে পারছিস কিনা। ঠিক, চলো তাহলে এবার আরেকটা জিনিস আছে, কি বলতো, পরম প্রতিসরাঙ্ক, এইটা দেখবো তারপরে আমাদের ক্লাস শেষ। ওকে, আমার বিয়ে বাড়িতে যে বক্সটা বাজছে রে ভাই কি আর বলবো, ঠিক আছে ডেঞ্জারাস, সাউন্ডটা ভালো হয়েছে। আর অনেকদিন পরে গ্রামে বিয়ে হচ্ছে, তো অনেকদিন পরে বিয়ে হচ্ছে, আমি তো মনে হচ্ছে বহুদিন আগে দেখেছি। ঠিক, বিয়ে বাড়িতে মজা হচ্ছে কিনা, আশা করি তোদেরও বিয়ে বাড়ি হচ্ছে, অনেক সময় তো একটা সিজন চলে আসতে পারে। পরম, পরমই তো, হ্যাঁ 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 পরম প্রতিসরাঙ্ক, পরম प्रतिसरांक। तो हम लोग देख रहे थे यार, যখন দেখলাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা সরাঙ্ক, ওই আপেক্ষিকটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্কটাকে আমরা কি বলি প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো তখন দেখছিলাম যে বায়ু মাধ্যম থেকে তখন কাঁচে প্রবেশ করছিল, ঠিক না, বলছিলাম তো এটাই। এবার যদি এরকম হয় যে শূন্য মাধ্যম থেকে অন্য এটা কাঁচ মাধ্যমে, শূন্য মাধ্যম থেকে একটা কাঁচ মাধ্যমে, বা যেখানে বায়ু নাই, মানে কি যেখানে বায়ু নাই, যেখানে বায়ুতে কাজ করছিল, বাট এবার কি হবে শূন্য মাধ্যম থেকে বায়ুতে বা শূন্য মাধ্যম থেকে এই কাঁচে প্রবেশ করছে, মানে একটা কিন্তু শূন্য মাধ্যম আছে, শূন্য মাধ্যম থেকে যখন বায়ু
শূন্য মাধ্যম থেকে, যখন একটা আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে, যেখানে বায়ু নেই কিছুই নেই, শূন্য মাধ্যম থেকে একটা অন্য মাধ্যমে প্রবেশ করে, সেই তখন যে প্রতিসরাঙ্ক হয় সেইটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। এবার ভালো করে নোটিসটা কর কি বলছে এখানে, ঠিক আছে? যখন আলোক রশ্মি শূন্য স্থান মানে ভ্যাকিউম, একদম যেখানে কোনো বায়ু নেই, শূন্য স্থান থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। সেম টু সেমি, কিছু ব্যাপার নেই এখানে। ওইখানে হচ্ছিল কি, আমরা দেখছিলাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখছিলাম বায়ু থেকে কাঁচ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যম। এবার যেটা হচ্ছে শূন্য মাধ্যম থেকে, কি হচ্ছে শূন্য মাধ্যম থেকে তোর হচ্ছে কোনো একটা মাধ্যম, বায়ু বল বা কাঁচে বল, তো সেম টু সেম ওইটাই হবে, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। এটাই হচ্ছে আমাদের কি, এই মিউটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। কি বলবো, পরম প্রতিসরাঙ্ক বলতে পারি কিনা? একদম বলতে পারি এটাকে পরম প্রতিসরাঙ্ক, ঠিক তো? এইটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, কিছু বেশি কিছু নাই এর মধ্যে। ওকে, তাহলে সুতরাং আমরা পরম পরম প্রতিসরাঙ্ক বলতে পারি যে শূন্য স্থানের সাপেক্ষে, কি শূন্য স্থানের যেখানে কোনে শূন্য স্থানের সাপেক্ষে কোন একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে কি হচ্ছিল এখানে, এ মাধ্যমের সাপেক্ষে বি কে কি বলছিলাম, এ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছিলাম, সেরকম কি বলবো রে, শূন্য মাধ্যম থেকে এখানে আসছে, তাহলে কি বলতে পারি এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক। ঠিক বুঝতে পেরেছিস তো? একদম বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস নোটিস কর, যদি কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয় না, যে বলা হয় যে এই যে একটা জল আছে না, তো জলের প্রতিসরাঙ্ক হচ্ছে এইটা, মানে ওটা কার সাপেক্ষে প্রতিসরাঙ্ক বলতে চাইছে, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, নাকি শূন্য স্থানের সাপেক্ষে জলের জলের ইয়ে কি বলে জলের প্রতিসরাঙ্ক, নাকি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেই সম্বন্ধে অনেক রকম ডাউট পেতে পারে। তো এইটা ডাউট সবসময় ক্লিয়ার রাখবি, যে যখনই বলবি যে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, তো তখন যদি বলা থাকে না যে কোন মাধ্যমের সাপেক্ষে, তাহলে জানি নিবি যে এটা বায়ু সাপেক্ষে বলছে। কার সাপেক্ষে? বায়ু মাধ্যমের সাপেক্ষে। ওকে, তো কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে প্রায় বায়ু মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বোঝায়। এটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নয়। এটি কি, এটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক না। যখন একটি শূন্য স্থান থেকে হয় তখন সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। বাট যখন বলা হয় যে শুধু, যদি বলা হয় কোন জায়গায় যে শুধু প্রতিসরাঙ্ক, তাহলে জানি নিবি যে এখানে বায়ু আছে, বায়ু সাপেক্ষে কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক নয়। ওকে, তো কিন্তু পরীক্ষার সাথে দেখা যায় যে কোন মাধ্যমের বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমের বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক মধ্যে বেশি কিছু ডিফারেন্স নাই, ওদের মধ্যে জাস্ট সামান্য একটু ডিফারেন্স। কি, ওদের মানটা যেটা বার হয় সেটা কিন্তু প্রায় সমানই বার হয়। এই দুটি রাশি মানের ব্যবধান খুবই সামান্য। এর কারণ এসটিপি তে বায়ুর বায়ুর যে রয়েছে, বায়ুর এসটিপি তে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, হয়তো তোরা জানিস অলরেডি এর ভালো পড়েছিস, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অনুসারে অনুসারে বায়ু যে প্রতিসরাঙ্ক আছে, বায়ু প্রতিসরাঙ্ক কি আছে এসটিপি তে, ওদের বায়ু প্রতিসরাঙ্ক আছে 1.00029 আই থিঙ্ক জিরো, এটা দিয়ে আছে 1.0029, যা প্রায় কি, যা প্রায় একেরই সমান বলতে পারি। এক বলতে পারি তো, হ্যাঁ এক বলতে পারি, যা প্রায় একেরই সমান, মানে এক বললেও কোনো ডাউট থাকে না। ওকে, আর সরি ইয়ার, এই যে পরম প্রতিসরাঙ্ক আছে না, তো পরম প্রতিসরাঙ্কের মান সবসময় কিন্তু কত হয়, 1 হয়। আচ্ছা, এই যে পরম প্রতিসরাঙ্ক মান আছে, ইয়ার মানটা সবসময় কত হয়, 1 হয়। ঠিক আছে, 1 এর থেকে বেশিও হয় নাই কমও হয় নাই, পরম প্রতিসরাঙ্কের মান সবসময় কত হয়, 1 হয়। 1 হয়, 1 হয়, মাথায় ঢুকাইলে 1 হয়, মাথায় ঢুকাইলে, ঠিক আছে? তাহলে দিতে পারছি এখানে। তো এসটিপি তে যদি বায়ু সাপেক্ষে কোনো প্রতিসরাঙ্ক হয়, সেটা হচ্ছে যে 1.0029 এটা হয় এসটিপি তে, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। তো এটা আমরা 1 ধরলেও কোনো বড় ব্যাপার নাই, ধরতে পারি 1, হ্যাঁ ধরতে পারি। বেশি কিছু ডিফারেন্স নাই, বেশি কিছু ইয়ে নাই, বেশি কিছু কি, বেশি কিছু তো ব্যবধান তো নাই কেন, হ্যাঁ 9 ব্যবধান বেশি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে পরম প্রতিসরাঙ্কের মান কত হয়, 1 হয়। আর এখানে আমাদের যে বায়ু সাপেক্ষে মানটা কত হচ্ছে, 1 হচ্ছে, হচ্ছে না, প্রায় 1 হচ্ছে না। তাহলে বলতে পারে কি যে পরম প্রতিসরাঙ্ক আর বায়ু সাপেক্ষে প্রতিসরাঙ্ক এটা প্রায় বলতে গেলে সমানই, বলতে পারি তো, একদম বলতে পারি। তাই বায়ু সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়, এটা বুঝলি তো? তাহলে কি, শূন্যস্থান বাদ দে, বায়ু সাপেক্ষে দেখ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মানটা যেহেতু সমান, তাহলে এটাও বলতে পারি যে বায়ু সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে পরম প্রতিসরাঙ্কের সমান, বা পরম প্রতিসরাঙ্ক আমরা ওটাকে বলতে পারি। বুঝতে পারছিস তো?
যেহেতু বায়ু সাপেক্ষে হচ্ছে ওয়ানে আসছে প্রায়, আর পরম প্রতিসরাঙ্ক কত আছে, ওয়ান আছে, তাহলে বলতে পারি এখানে পরম প্রতিসরাঙ্ক বল, বা বলতে পারি যে বায়ু সাপেক্ষে, এটা বলতে পারি যে বায়ু সাপেক্ষে যে কোনো প্রতিসরাঙ্ক ওটার আমরা পরম প্রতিসরাঙ্ক বলতে পারি, কারণ মানতে কি আসছে। ঠিক তো, মাথায় ঢুকলো এটা? আর কোনো ডাউট নেই? ঠিক আছে। তো আর এখানে ক্লাস শেষ করছি, তার আগে একটা মাথায় রাখবি যে এখানে আমাদের কয়টি মাধ্যম ছিল, একটি মাধ্যম ছিল, বাট অনেকগুলো মাধ্যম যদি একসাথে কাজ করে, অনেকগুলো মাধ্যম, তাহলে কি লিখবো আমরা, এটা হচ্ছে একটি মাধ্যম। বাট যদি অনেকগুলো মাধ্যম একসাথে কাজ করে তাহলে লিখতে পারি যে মিউ 1, মিউ 2, ঠিক আছে, মিউ 3, যতগুলো মাধ্যম ততগুলো মাধ্যমের 1, 2, 3 করে আমরা লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ওকে। আর আগের দিন কালকে আমরা কি, আচ্ছা আলো আলো মাধ্যমের আলোকীয় ঘনত্ব, হ্যাঁ এটাও কিন্তু নোটিস করে রাখবি, যেটা আছে আগে দেখবি ভিডিও কত বড় হয়েছে, ভিডিওটা বেশি বড় হয় নাই। ওকে, দেখ তাহলে, কারণ সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে, তো এটা মাথায় ঢুকায় না যেটা কি বলছি। এখানে টপিক আছে আমাদের কি, মাধ্যমের আলোকীয় ঘনত্ব, মাধ্যমের আলোকীয় ঘনত্ব। তো একটা জিনিস নোটিস করবি, বল তুমি, তোকে কোশ্চেন করা হয় যে কাঁচ আছে, কাঁচের আর বায়ুর মধ্যে কার ঘনত্ব বেশি, তাহলে কি বলছো, এটার মধ্যে কাঁচের থেকে কাঁচের ঘনত্ব বেশি আছে বায়ুর থেকে, এটাই বলবো আমরা, সবাই জানি। ঠিক আছে, এটা বলতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘনত্ব আমরা দেখছি কাঁচ আর বায়ুর মধ্যে, সেই ঘনত্ব কোনটা হচ্ছে, সেই ঘনত্ব হচ্ছে আমাদের কি, উপাদানের ঘনত্ব। কোনটা, উপাদানের ঘনত্ব বলতে পারি। ঠিক আছে, কিন্তু এই যে এখানে টপিকটা আছে মাধ্যমের আলোকীয় ঘনত্ব, এটা কিন্তু উপাদানের ঘনত্বের সাথে কোনো মিল নাই, এটা আলাদা ঘনত্ব। ঠিক আছে, আলোকীয়, ঠিক আছে, মাধ্যমের আলোকীয় ঘনত্ব, এটা না টপিক, মাধ্যমের আলোকীয়, হ্যাঁ মাধ্যমের আলোকীয় ঘনত্ব। এই মাধ্যমের আলোকীয় ঘনত্ব আর উপাদানের ঘনত্ব কিন্তু আলাদা। যদি কোনো একটা বস্তুর, যদি কোনো একটা যদি কোনো একটা বস্তুর মনে করো, যদি কোনো একটা মাধ্যমের ঘনত্ব বেশি আছে, তাও কিন্তু আর আলোকীয় ঘনত্ব কম হতে পারে। মানে আলোকীয় ঘনত্বটা পুরো ডিফারেন্ট আর ঘনত্ব পুরো ডিফারেন্ট, ওরকম না যে এটা এই যে কাঁচটা আছে, কাঁচের ঘনত্ব বেশি আছে মানে এর যে এটা আছে, এর যে আলোকীয় ঘনত্ব হবে সেটা বেশি হবে, না ওটা হবে নাই। ঠিক আছে, ওটা হবে নাই, আলোকীয় ঘনত্ব ডিফারেন্ট পুরো। আর যে রয়েছে এটা কি বলে তোর এই উপাদানের ঘনত্ব, এটা পুরো ডিফারেন্ট, মানে উপাদানের ঘনত্বের উপর কোনো রকম নির্ভরশীল নাই, বেশি হয়ে এর থেকে, উপাদানের ঘনত্ব যেমনি হোক না কেন এর থেকে আলোকীয় ঘনত্ব বেশি হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে, মানে উপাদানের ঘনত্ব পুরো ভুলে যা, এবার আমরা কি ঘনত্ব লিখবো সেটা নোটিস কর। ঠিক আছে, তাহলে কি এখানে টপিক হচ্ছে মাধ্যমের আলোকীয় ঘনত্ব। ওকে, দেখ কি বলছে, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অপর একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অপেক্ষা বেশি হলে প্রথম মাধ্যমটিকে, দেখ যদি এর একটা মাধ্যম আছে, ঠিক আছে, এর একটা মাধ্যম আছে, আছে তো, এটা কি, এটা আমাকে প্রতিসরাঙ্ক তল, তো এইখানে এ একটা মাধ্যম আর এ একটা মাধ্যম। এবার নোটিস কর, যদি আমরা এই মাধ্যমটাকে আর এই মাধ্যমটাকে যদি কম্পেয়ার করি আর যদি আমরা দেখি কি দেখি যে কোন মাধ্যমের প্রথম প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমের এই মাধ্যমটার কি, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অপর একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হলে আমরা প্রথম মাধ্যমটিকে কি বলতে পারি, প্রথম মাধ্যমটি কি বলতে পারি, যদি এই মাধ্যমের এই যে আছে এটা কোন একটি মাধ্যম, কোন একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে যদি বেশি হয়, মানে এর কি, এই মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক বেশি হয়, তাহলে এটা আমরা কি বলবো, এটাকে আমরা বলবো আলো সাপেক্ষে, কি বলবো, আলো সাপেক্ষে, আলো সাপেক্ষে লঘুতর, কি বলবো রে, লঘুতর, লঘুতর। আর এই যে দ্বিতীয় মাধ্যমটা আছে যার প্রতিসরাঙ্কটা এই প্রতিসরাঙ্ক থেকে কম আছে, এটা আমরা কি বলবো, আলো সাপেক্ষে, কি বলবো, আলো সাপেক্ষে আমরা বলবো, আলো সাপেক্ষে আমরা বলবো কি, আরে ইয়ার কি বলছি বাপ, ঠিক আছে কি বলছি ভুল করলাম এখানে, এই যে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বেশি আছে, তো এটা আমরা বললো ঘনতর, ঘনত্ব। ঠিক আছে, আলো সাপেক্ষে কি হলো, ঘনতর। আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের তুলনায় কম আছে, তাহলে এই মাধ্যমের সাপেক্ষে দেখতে গেলে এটা হচ্ছে কি, লঘুতর। ঠিক আছে, বুঝতে পারলিস তো, যদি দুটি মাধ্যম থাকে, যদি কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক অপর একটি মাধ্যমের তুলনায় বেশি হয়, তাহলে এই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি আছে, তাহলে এটা কি বলবো আমরা, আলোর সাপেক্ষে দেখতে গেলে বলবো যে এটা হচ্ছে লঘুতর, ঘনতর। ওকে, এটা বলে ঘনতর। আর যদি আমরা দেখি যে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের ঘনত্ব কম আছে, তাহলে এটা কি বলবো আমরা, আলোর সাপেক্ষে দেখতে গেলে বলতে পারি এটা আমরা কি, এটা হচ্ছে লঘুতর, এটা ঘনতর। যার প্রতিসরাঙ্ক বেশি সেটা হচ্ছে কি, ঘনতর, আলোর সাপেক্ষে ঘনতর, উপাদান নাই, আলোর সাপেক্ষে ঘনতর।
আর যে মাধ্যমটার ঘনত্ব কম হচ্ছে, যে মাধ্যমটার ইয়েটা কি বল প্রতিসরণ কম হচ্ছে, সেই যে মাধ্যমটার আলোর সাপেক্ষে সেই ঘনত্ব হচ্ছে কি লঘুতর। ওকে, মাথা ঢুকলো এটা কিছু? তাহলে দ্বিতীয় মাধ্যমটা কি বলা হয়? আলোর সাপেক্ষে লঘুতর বলা হয় এটা। ওকে, তাহলে বলা যায় কি বলা যায়? বলা যায় যে এটা যদি হয় μ1 আর এটা হচ্ছে μ2, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি এখানে μ1টা বেশি এই μ2 এর থেকে, বলতে পারি অফকোর্স। এটা দেখছি না আমরা যে এর প্রতিসরাঙ্ক বেশি আর এর প্রতিসরাঙ্ক কম, তো এটার প্রতিসরাঙ্ক বেশি আছে, μ1টা বেশি আছে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এটা দিয়ে আছে μ1টা, তো এর প্রতিসরাঙ্ক বেশি, মানে আলোর সাপেক্ষে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কি ঘনতর, আর এটার কম হচ্ছে এই সাপেক্ষে, তাহলে এটা বলতে পারি আমরা কি লঘুতর। ওকে, মাথা ঢুকছে কি অপর দিয়ে বার হয়ে যাচ্ছে? এটা কিন্তু কমেন্টে জানাস আমি কি কিন্তু বেশি স্পিডে বলছি নাকি এমন ভাবে বলছি যে তোর মাথায় ঢুকছে না, ঠিক আছে? এটা কিন্তু কমেন্টে প্লিজ করিস। ওকে, কারণ ফিডব্যাক আমার অনেক প্রয়োজন, ফিডব্যাক না হলে কেউ আগে যেতে পারবে না। খারাপ হোক ভালো হোক, তোর যেটা মনে হচ্ছে ভিডিওটা দেখে নিয়ে সেই ফিডব্যাকটা কিন্তু লাগাস। ওকে, অনেক থ্যাংক ইউ বলবো, অনেক থ্যাংক ইউ যদি তুই কমেন্ট করিস তো। তাহলে এটা হচ্ছে বুঝতে পারলে এটা? তাহলে এখানে লিখতে পারি, তাহলে বলতে পারি যে 1 নম্বর মাধ্যম, এখান থেকে কি বলতে পারছি এটা 1 না এটা 2, তাহলে এখানে দেখতে পারি যে বলতে পারি যে 1 নম্বর মাধ্যমের তুলনায়, 1 নম্বর মাধ্যমের তুলনায় আলো 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 কি হচ্ছে দেখবো যে 1 নম্বর মাধ্যমটি 2 নম্বর মাধ্যমের তুলনায় আলো সাপেক্ষে ঘনতর এবং 2 নম্বর মাধ্যমটি 1 নম্বর মাধ্যমের তুলনায় আলো সাপেক্ষে লঘুতর। প্রসঙ্গত উল্লেখ্য, কোন মাধ্যমের আলোকীয় ঘনত্বের সঙ্গে ওই মাধ্যমের উপাদানের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কোনো সম্পর্ক নেই, যেটা আমি তোকে আগেও বলেছি। বলেছি তো? ঠিক আছে, এটা বলেছি। ওকে, তো এটাই রাখ। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আপতিত আলোর রঙের, দেখ এই যে আছে, আমরা একটা জিনিস জানি যে এই যে প্রতিসরাঙ্ক আছে না, সেটা কার উপর নির্ভর করে? সেই প্রতিসরাঙ্ক দুটা জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে কি ওই মাধ্যমটার প্রকৃতি, আর এটা রঙের উপর। এটা আমরা পড়লাম প্রথমে, এতটা পড়েছি তো? তাহলে বলতে পারি যে আমরা যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর রঙের উপর নির্ভর করে। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল রঙের আলোর জন্য যা হবে সবুজ নীল বা বেগুনি রঙের আলোর জন্য তার থেকে বেশি হবে। এই লাল ও বেগুনি রঙের আলো একই আপতন করে। এই লাল, এটা মনে করো লাল রং, এই লাল আর বেগুনি রঙের আলো একই ভাবে যদি কোনো একটা তলে পড়ে, তাহলে এই যে লাল রংটা আছে এর থেকে এইটা মনে করো এতটুকু হবে, কিন্তু এই যে তোর বেগুনি রংটা আছে, বেগুনি রংটা কি হবে বলতো? অনেক বেশি তোর এই সাইড হবে, এই সাইড অনেক বেশি হবে বা এই সাইড অনেক বেশি হবে। ঠিক আছে, এটাই বলছে, এটা বলছে। ঠিক আছে, কি বলছে? যদি বলছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল রঙের আলোর জন্য যা হবে সবুজ নীল বা বেগুনি রঙের আলোর জন্য তার থেকে বেশি হবে, তাই লাল ও বেগুনি রঙের আলো একই আপতন কোণে কোন মাধ্যমে আপতিত হলেও প্রতিসরণের ফল লাল রশ্মির তুলনায় বেগুনি রশ্মি বেশি বেগে যাবে। বেগুনি রশ্মিটা কি হচ্ছে? বেশি বেগে যাবে, এই সাইডে বা এই সাইডে বেশি বেগে যাবে। তার জন্য কিন্তু দেখবি যে সূর্যটাকে আমরা কি দেখতে পাই? লাল টকটকে দেখতে পাই, কারণ কি ওইটা রশ্মিটা বেশি বাঁকে নেয়। আর কিন্তু আমরা বেগুনি আকাশ থেকে নীল দেখতে পাই, আকাশটা কেন দেখতে পাই? সেটার সাথে ইয়ার কিন্তু অনেক বড় একটা মিল আছে, সেটা আমরা পরে কিন্তু আরো ডিটেলস আলোচনা করবো। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে এইখানে ক্লাসটা শেষ করছি। তো যদি ভালো লাগে তো তাও কমেন্ট করিস, নাই ভালো লাগে তাও কমেন্ট করিস, কিন্তু ফিডব্যাক দিতে ভুলিস না। ওকে, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা কর, সিলেবাস পাক্কা কমপ্লিট হবে, চিন্তার কোনো ব্যাপার নাই। শুধু ক্লাসগুলো অ্যাটেন্ড কর, ফেল করার 0% চান্স আছে যদি তোরা ক্লাসগুলো ঠিক করে অ্যাটেন্ড করিস আর নোটস করিস তো। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর। পরের লেকচার দেখা হচ্ছে শীঘ্রই। ওকে, বাই, টেক কেয়ার। শেয়ার করতে ভুলো না।